মহাভারতের কাহিনী অবলম্বনে মা বোনেদের বোঝার মতো দাদা ভাইদের দেখার মতো এক অশ্রু ভজল পৌরাণিক পালা, যে পালার নাম রাখা হয়েছে ভীম হস্তে কি তাই পালা শুরুর পূর্বে পালার সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের সামনে উত্থাপন করি। আপনারা সকলেই জানেন মহাভারতের পাতায় কৌরব পক্ষের সঙ্গে পাণ্ডব পক্ষের পাতা খেলার প্রতিযোগিতা হয়। শকুনির চালে পরাজিত পাণ্ডব পক্ষকে দুর্যোধন 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যাওয়ার নির্দেশ দেয়। 12 বছর বনবাসে অতিবাহিত করার পর পাণ্ডবগণ 1 বছর অজ্ঞাতবাসে কাটিয়েছিল বিরাট রাজা রাজসভায় নিজ নিজ নাম পরিবর্তন করে। যেমন নাম ধারণ করেছিল বল্লভ, নাম ধারণ করেছিল ভীমসেন, বৃহন্নলা নাম ধারণ করেছিল অর্জুন এবং রথিকপাল নাম ধারণ করেছিল নকুল ও সহদেব। দ্রৌপদী সৌরভী নাম ধারণ করে বিরাট রাজা রানীর কেশ পরিচর্যায় নিযুক্ত ছিল। সেই 1 বছরের কাহিনী আপনাদের আলোকিত ভাষিত মহান মঞ্চে আমরা সৌমিকের মাধ্যমে তুলে ধরছি। তাই শুরু করতে চলেছি স্বর্গীয় দুর্যোধন মাহাতো রচিত, দেব মাহাতো পরিচালিত, বিনা পানি চৌরিত বিকাশ কেন্দ্রের সমস্ত ছৌ শিল্পী দ্বারা অভিনীত ভীম হস্তে কীচক তাই প্রথমেই বিরাট রাজা রাজসভা চলেছে নেতার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, সঙ্গে রয়েছে যুধিষ্ঠির রূপী কঙ্ক বাড়ি বাচ্চারে ভাই কাঁসা খেলে পাণ্ডবরা ভাই পয়সা দিবাছে করিল ভাই করিল
এখনো আসেননি রাজা বিরাট, তাই তিনি বলেছেন নিজ রাজসভার দিকে করেছেন আগমন। করে বাচ্চারে কে তোরে পাঠাইলে অবমে করে ভাই তবে কোন রাজার ইবেতার তো আর ঘুরিস বনে দর্শক মন্ডলী আমার পূজনীয় মা ভাই ও বোনেরা, এ হলো রাজা বিরাট নিজ রাজসভার দিকে করেছেন আগমন। আর এই রাজা বিরাটের ভূমিকায় আপনাদের আলো পরিভাষিত মহান মঞ্চে যিনি সৌমিত্র পরিবেশন করে দেখাবেন সে হলো স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাহাতো ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সনাম ধন্য ছৌ শিল্পী বিপ্লব সিং সরদার।
পাতা করে আর খাবে
কথা যেন বলে তাকে চৌরথী এক না একদিন নিশ্চয়ই আমি তোমাকে
আমাকে আপন করে পাবো সৈরশ্রী, কথাটা যেন মনে থাকে। আজ আমি এই সভা আজ থেকে খালি হাতেই ফিরে গেলাম সৈরশ্রী, কথাটা যেন মনে থাকে সৈরশ্রী, কথাটা যেন মনে থাকে। মহারাজ এখনো কি আপনি চুপ করে থাকবেন মহারাজ? আপনার চোখের সামনে হচ্ছে অবলা নারীকে এভাবে অপমানিত কলঙ্কিত হতে হচ্ছে মহারাজ। প্রজা হলো রাজার কাছে পুত্র সহ, প্রজার সুখে দুঃখে বিপদে আপদে রাজার সাহায্যে হাত বাড়িয়ে দেয়। আমিও আপনার রাজ্যের একজন প্রজা সহ মহারাজ। আমার বিপদের দিনে আপনি যদি একে না আসেন আমি কোথায় যাব? কার কাছে গিয়ে বলবো আমার বিপদের কথা? ও বুঝতে পেরেছি মহারাজ, আপনি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে দিয়েছেন তখন আমি বুঝতে পেরেছি আপনিও ধৃতরাষ্ট্রের মতো মতে অন্ধ হয়ে রয়েছেন মহারাজ। তাই তো কৃতজ্ঞের দণ্ড দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই মহারাজ। আপনি যখন কৃতজ্ঞের দণ্ড দিলেন না মহারাজ, তখন আমারও পঞ্চ গান্ধর্ব স্বামী রয়েছে মহারাজ। তাই তো আজ আমি সভা আমাকে প্রতিজ্ঞা করে যাচ্ছি মহারাজ, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো তেত্রিশ কোটি দেবতা, এই সভা আমাকে আজ প্রতিজ্ঞা করে যাচ্ছে মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কৃতক দেখবে, নতুবা হবে দেখো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কৃতক দেখবে, নতুবা হবে দেখো মহারাজ। আগামীকালের সূর্য উদয় হয় কৃতক দেখবে, নতুবা হবে দেখো মহারাজ। এবং রাজা বিরাট সকলেই নিজ নিজ আলোরে ফিরে গেলেন। আনন্দিত বিরাট রাজা রাজসভায় দ্বিতীয় পাণ্ডব ভীমসেন পল্লব নাম ধারণ করে বিরাট রাজা রাজ্যের রক্ষণ কাজে নিযুক্ত ছিল। সেই ভীমসেন চলেছেন তার রথ তলার দিকে। নিযুক্ত রয়েছে। আর এই ভীমসেনের ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত মহান মধ্যে তিনি সঙ্গীত পরিবেশন করে দেখাবে। সে হল স্বর্গীয় উত্তর দুর্যোধনাথের সম্প্রদায়ের পক্ষ থেকে 1 করোড় শিল্পী রাজীব কুমার বেদিয়া।
তুমি তোমার দাদার কথায় চললে আমার কথায় একবারও ভাবলে না। তোমার দাদা তো কেবল মাত্র পাতা ফেলতে জানে আর ক্ষমা করতে জানে, এছাড়া তোমার দাদা আর কি জানে? শোনো সৈরন্দ্রী, দাদার কথা মতো আমাদেরকে চলতে হয়, দাদার কথা মতো আমাদেরকে থাকতে হয়। আমি তোমায় কথা দিচ্ছি সৈরন্দ্রী, আমাদের অজ্ঞান পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব সৈরন্দ্রী। তারপর আমি অপেক্ষা করতে পারবো না। আমি যে প্রতিজ্ঞা করেছি আগামীকালের সূর্য উদয় হয় কিতাব দেখবে, আমি দেখো। তুমি কি করেছো সৈরন্দ্রী? তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না সৈরন্দ্রী, তোমার এই প্রতিজ্ঞা যে আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না। তুমি আবার পূর্ণ করেছো। হস্তিনাপুরে যেদিন দুঃশাসন আমার বস্ত্র হরণ করেছিল সেদিন তো আমি প্রতিজ্ঞা করেছিলাম দুঃশাসনের রক্ত দিয়ে আমি আমার এই কেস দৈত্য করবো। তাই তো আজও আমার এই কেস করা রয়েছে, এখনো এই কেস বন্ধন করিনি। আর এই প্রতিজ্ঞাও যদি তুমি পূর্ণ না করো তাহলে আমার কোন লজ্জায় বেঁচে থাকবো? আমি হয়তো আত্মহত্যার পথ বেছে নেব। আত্মহত্যার কথা তুমি মুখে আনবে না সৈরন্দ্রী। আত্মহত্যা মহাপাপ সৈরন্দ্রী, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা কাপুরুষের কর্ম সৈরন্দ্রী। আমরা কষ্ট ভাই থাকবে, তুমি কোনোদিন আত্মহত্যার কথা মুখে আনবে না সৈরন্দ্রী। তুমি কোনোদিন আত্মহত্যার কথা মুখে আনবে না। আমি তো তোমায় কথা দিলাম আমাদের অজ্ঞান পূর্ণ হোক, তারপর পদকের মতো আমি উপরে ওগো নিষ্ঠুর বিধাতা, ওগো দয়াল ঠাকুর, এই অভাগীর ভাঙা কপালে কি তুমি দুঃখ যারা দুঃখ কোনদিন লিখলে না ঠাকুর? এই অভাগীর ভাঙা কপালে কি তুমি দুঃখ যারা দুঃখ কোনদিন লিখলে না? এই পৃথিবীতে এই দুঃখ সর্বদা বিরাট রাজ্যে করেছি আগমন। রাজ্য সবাই করে এভাবে কেঁদে কেঁদে তুমি চোখের জল আর ফেলো না সৈরন্দ্রী। আমি তো তোমায় কথা দিলাম আমাদের অজ্ঞান পূর্ণ হোক, তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব সৈরন্দ্রী। তারপর তোমার অপমানের প্রতিশোধ আমি নিশ্চয় নেব। ওগো নিষ্ঠুর বিধাতা, ওগো দয়াল ঠাকুর, কত আশা কত স্বপ্ন নিয়ে আমি মঞ্চ স্বামীকে আপন করেছিলাম। আমি ভেবেছিলাম আমি হস্তিনাপুরের রাজরানী হব, কিন্তু কি পেলাম জীবনে আমি? দুঃখ ছাড়া চোখকে অভাগীর কোন
কোনোদিন জুটবে না ঠাকুর, দুঃখ ছাড়া চোখে অভাগীর কোনোদিন জুটবে না। কি জন্য দুঃখী কি কপালে পোড়া দয়া কি আমি একই জানা কি জন্য দুঃখী কি কপালে পোড়া দয়া কি আমি একই জানা দুঃখে দুঃখে কি জনম গেল কি পেলাম না কি জনম দুঃখী কি কপাল পোড়া দয়া ইয়া পিয়ে কে জোতা ওরে মিলি আমার কেদনা কেদনা করবি এভাবে তুমি আমার দুর্বল করে না আমি তো তোমার কথা দিলাম আমাদের ওপর মিলি আমি নিশ্চয় নেব চলছি দিঘি শিশুকালে মারা গেল দেখা পেলাম না আমার শিশুকালে মারা গেল দেখা পেলাম না কে করিবে লালন পাল আর কত কে করিবে লালন পাল কে দেবে আমার সান্ত্বনা চলো দুঃখী পোড়াল পোড়া গয়া আগে এসে কেদনা করবি এভাবে কেঁদে কেঁদে আর চোখের জল ছিল না এভাবে কেঁদে কেঁদে আর চোখের জল ছিল না ভগবান খবর সৃষ্টিকর্তা ব্রহ্মে এই পুরো জাতি তো সমাজে কেন তুমি নারী জাতি সৃষ্টি করেছিলে ঠাকুর নারী যদি তার অপমানে প্রতিশোধ নিতে না পারে তুমি কেন 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 তুমি নারী জাতি সৃষ্টি করেছিলে ঠাকুর ওগো দয়াল ঠাকুর ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব তব চরণে বড় জোরে বিরতি করে বলি ঠাকুর বড় জোরম বলে যদি কিছু থাকে ঠাকুর তুমি আমাকে আর বড় জোরমে নারী জন্ম দিও না ঠাকুর নারী জন্ম বড় দুঃখের নারী তুমি আমাকে আর নারী জন্ম দিও না ঠাকুর তুমি আমাকে পাখি জন্ম প্রিয় গয়া Oh
তুমি কত নিজেকে দুর্বল করো না তুমি আমাকে আজ করে যখন দিয়ে গলা ওদিকে ভীমসেনের কথা মতো সৌরভকে কীটকের সংবাদ দেয়। রাত্রিবেলায় নৃত্যশালায় তারা গোপনে দুজনে মিলিত হবে। পঞ্চস্বামীর ভয়ে সেই কীটকের সঙ্গে মিলিত হতে পারছে না। আর এদিকে পূর্ব পরিকল্পিত অনুসারে পূর্বে থেকেই নৃত্যশালায় ভীমসেন লুকিয়েছিলেন। আর ওদিক থেকে ছুটে আসছেন কীটক সৌরভকে পাওয়ার আশায় নৃত্যশালার দিকে। তুমি তো আমায় কথা দিয়েছিলে নৃত্যশালায় আজকে রাত্রি বেলা আমরা দুজনে মিলিত হব। তোমাকে তুমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে সৌরভী। না না,
নানা সৈরথী, তোমার চোখের চাউনি মুখের ভাষা আমি বুঝতে পেরেছি তুমি আর পঞ্চ স্বামীকে নিয়ে সুখে নেও সৈরথী। দূর থেকে তোমার মধুর কণ্ঠস্বর ভেসে আসছে সৈরথী আমার কর্ণকুহরে। আমি যে আরো উন্নত আরো পাগল হয়ে যাচ্ছি সৈরথী। এসো এসো সৈরথী, আমার হৃদয় বক্ষে ধরা দিয়ে আমার উত্তপ্ত হৃদয়কে তুমি শান্ত করো। আর ভয় নেই সৈরথী, আমি তোমাকে আজ রানী করে রাখবো সৈরথী, আমি তোমাকে আজ রানী করে রাখবো। আর পঞ্চ গান্ধর্ব স্বামীর ভয় নেই সৈরথী। আসবে না? তবে কি তুমি আমায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছ সৈরথী? না 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 না, এ হতে পারে না সৈরথী, এ হতে পারে না। আমি আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি সৈরথী। তবে কি তুমি আসবে না সৈরথী? একই সৈরথী, তুমি এভাবে লুকিয়ে রয়েছো কেন সৈরথী? আমি তো তোমায় কথা দিলাম আমি তোমাকে রাজ রানী করে রাখবো সৈরথী। আসবে না? আসবে না সৈরথী? তবে আমি নিজেই যাবো তোমার কাছে। আমি তোমার বিহনে আর এক মুহূর্ত থাকতে পারছি না সৈরথী। আমি আসছি সৈরথী। তুমি এই নৃত্যশালায় কেন বললো? তোমার তো রন্ধনশালায় থাকার কথা, এই নৃত্যশালায় তুমি কেন এসেছো বললো? এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না? কিছু এখনো কি তুমি আমাকে চিনতে পারলে না? আমি কে? ও বুঝতে পেরেছি, তোমার বলে বলি আর সৈরথীর প্রতি গা করেছে আগামীকালের সূর্য উদয় আমি দেখবো না। ঠিক আছে বললো, আমাকে যেতে দাও, মানে অস্ত্র নিয়ে আসতে দাও। তারপর দেখি তুমি কত শক্তি হলো। আজকের রাত্রিতে আমি তোমাকে কিছুতেই এই নৃত্যশালা থেকে বাইরে যেতে দেবো না। আজকের রাত্রিতে এই নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি হবে। কিন্তু আজকের রাত্রিতে এই নৃত্যশালাতেই তোমার শেষ রাত্রি হবে। এখনো কি তুমি বেঁচে রয়েছো কিছু? এখনো কি তুমি বেঁচে রয়েছো? তুমি জানো না কিছু? তুমি আগুনে হাত দিয়েছো। কোথায়
কোথায় রয়েছে সৈরন্ধ্রী? নিত্যশালায় এসে দেখে যাও, তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি সৈরন্ধ্রী। আসবে না, আসবে না সৈরন্ধ্রী, তুমি অভিমান করে আমার কাছ থেকে চলে গেছো। শোনো সৈরন্ধ্রী, আমাদের যেদিন অজ্ঞাত মাস পূর্ণ হবে, যেদিন আমরা ফিরে যাবো হস্তিনাপুরে, সেদিন দুঃসাহসের রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো সৈরন্ধ্রী, দুঃসাহসের রক্ত দিয়ে আমি তোমার কেস দৌত করবো। আমি আসছি সৈরন্ধ্রী। তুই তো ডাক্তারি নাকি পাস করে আগে, শোন শোন, দেখো দেখো আমাদের সেনাপতি বাঁচা আছে না বলতে, কোনো তো বুঝতে পারছি না। যেমন ডাক্তারি করে আলে, ভালো করে দেখ, ভালো করে দেখ, তোর কানে টাকা বার্তা নাই, তুই কোনো বুঝতে পারছিস না। এই যে একদম কাঠে কাঠ হয়ে গেল রে, উঠানো উঠানো উঠানো, একদম কাঠে কাঠ হয়ে গেল। ছোট কর, ছোট কর, ছোট কর, ছোট করে ঘন্টা 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 টানে নিয়ে একদম ছোট কর, টান 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 টান। আর শুনেলে, এই জন্য বলি তোরাকে মাঝে মধ্যে টুকু আধেক কমসে কম রামায়ণ শুনবে। রামায়ণে দেখেছিলিস না পরের বহু সীতাকে ভাইতে যায় কেমন রাবণের কৃপা শূন্য হয়ে যাচ্ছিল? সেই জন্য বলি সব করবে পরের বহুর দিকে ভালো। পরের বহুর দিকে যদি ভাইলে খ্রিস্ট হয়ে যাবে, আধা দিনে জীবনটা চলে যাবে। যত এমন কর্ম করছে তেমন ফল পায়, ওটাই আছে